ব্যাংকার বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে আরেকটি নতুন ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে পঞ্চম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন, যেটাকে আমরা 100তম বলছি, এবার পরীক্ষায় আমরা দেখতে পাচ্ছি সেটাকে ফিফথ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন বলা হচ্ছে। অলরেডি শুরু হয়ে গেছে। আগামী শনিবারে হয়তো ফরেন ট্রেডের পরীক্ষায় আপনারা অনেকে অংশগ্রহণ করতে যাচ্ছেন, কিংবা যারা ফরেন ট্রেড নিয়ে একটু বেশি জানাশোনা করতে চান তাদের জন্য আজকের একটি নতুন ভিডিও, সেটি হচ্ছে আমরা বিল অফ এন্ট্রি নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। যারা পরীক্ষা দিচ্ছেন আশা করি সবার প্রস্তুতি ভালো হচ্ছে। তো ফরেন ট্রেডে যারা প্রস্তুতি নিচ্ছেন তারা ইতিমধ্যে জানেন যে ফরেন ট্রেডে আসলে অসংখ্য টপিকস। তো ফরেন ট্রেডের পরীক্ষাগুলো ছোট ছোট টপিকস নিয়ে আপনাদের ধারণা নিয়ে যেতে হবে। দেখা যায় কখনো শর্ট নোট, কখনো বা পার্থক্য আকারে, কিংবা একটা প্রশ্নের মধ্যে আবার ছোট 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 অনেকগুলো টিকা আকারে প্রশ্ন আসছে। তো এই জন্য আমি সবাইকে অনুরোধ করব আপনারা একদম প্রত্যেকটা টপিকস নিয়ে আপনি পড়াশোনা করে যাবেন। বিশেষ করে ছোট ছোট যে টপিকসগুলো আছে যেগুলো বারবার রিপিট হয়, কখনো একটা ব্রড কোশ্চেনের একটা ছোট অংশ আসছে, আবার আরেকটা শর্ট কোশ্চেনও আসতেছে, আবার কখনো দেখা যাচ্ছে শর্ট নোট আকারে আসতেছে। তো আজকে আমরা বিল অফ এন্ট্রি নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তাহলে চলুন বিল অফ এন্ট্রিটা আসলে কি এটা একটু খুব সংক্ষেপে জানার চেষ্টা করি। বিল অফ এন্ট্রি বেসিক্যালি একজন ইম্পোর্টার যখন কোনো ইম্পোর্ট করে, আবার যখন এক্সপোর্ট করে, তখন আমরা একে বিল অফ এক্সপোর্টও বলছি। আবার বিল অফ এন্ট্রি ইম্পোর্ট, বিল অফ এন্ট্রি এক্সপোর্ট এভাবেও ডিফাইন করা হচ্ছে। তো বেসিক্যালি এখানে বিল অফ এন্ট্রি বলতে যে ইম্পোর্টারের স্পেক্টে বিল অফ এন্ট্রিটা কী সেটা সম্পর্কে প্রশ্নে জানতে চাওয়া হয়। তো বিল অফ এন্ট্রিটা বেসিক্যালি হচ্ছে আপনি যখন ইম্পোর্ট করেন, আপনি যে গুডসটা নিয়ে আসেন সেই গুডসের কী পরিমাণ পণ্য নিয়ে আসছেন, বা আপনার কি অ্যামাউন্ট, কোয়ান্টিটি কি, কার থেকে আনতেছেন, কোথায় শিপমেন্ট হচ্ছে, কোত্থেকে পণ্যটা জাহাজে উঠছে, বা আপনার ট্রান্সপোর্টে উঠছে, এই ধরনের বিস্তারিত তথ্যগুলো আপনাকে ডিক্লেয়ার করতে হয় কাস্টমসের কাছে। দেন কাস্টমসের কাছে যখন পণ্যটা এসে পৌঁছায়, কাস্টম স্যাম্পল ভিত্তিতে সে আপনার গুডসগুলো চেক করে, এবং আপনি যে তথ্য তাকে দিচ্ছেন সেটার সাথে বাস্তবের তথ্য তো মিলিয়ে দেখানোর পর যদি ঠিক থাকে তাহলে আপনাকে সেটা খালাস করতে আপনাকে অনুমতি দেওয়া হয়। তো এই বেসিক্যালি বিল অফ এন্ট্রিটা হচ্ছে একটা ডিক্লারেশন। আইবিবির যে বই, সেই বইতে মানে যেভাবে সংজ্ঞাটা আছে, আমি প্রথমে সেই সংজ্ঞা নিয়ে এসেছি, আরও কয়েকটি সংজ্ঞা আছে, যেটা আপনাদের কাছে ভালো মনে হয় সেটা লিখবেন পরীক্ষায়। বিল অফ এন্ট্রি হচ্ছে এ ডিক্লারেশন বাই অ্যান ইম্পোর্টার অর এক্সপোর্টার অফ দ্য এক্সাক্ট নেচার, প্রাইসেস, কোয়ান্টিটি অ্যান্ড ভ্যালু অফ দ্য গুডস দ্যাট হ্যাভ ল্যান্ডেড অর আর বিং শিপড আউট, অর্থাৎ যেটা আপনি পণ্যটা দেশের বাইরে থেকে দেশে নিয়ে আসছেন কিংবা দেশের বাইরে পাঠাতে চাচ্ছেন, সেই পণ্যটার এক্সাক্ট নেচারগুলো, নেচার বলতে সম্পূর্ণ বিস্তারিত বৈশিষ্ট্যগুলো আপনি যে ডিক্লেয়ার করছেন যার মাধ্যমে, এটাই হচ্ছে বিল অফ এন্ট্রি। It contains detailed information about the imported goods and is essential for the assessment of duties and taxes. This is usually submitted electronically through the SI CODA world system operated by the National Board of Revenue. এখানে এই সংজ্ঞাটা বেসিক্যালি শুধু আপনার ইম্পোর্টারের অ্যাসপেক্টে আমি বলেছি, সেটা হচ্ছে আপনি যে পণ্যটা নিয়ে আসছেন, ইম্পোর্ট করছেন, এটার যে একটা ডিউটি এবং ট্যাক্স পরিমাপ করা হয়, এটাও কিন্তু যে কাস্টম সেটা করে। এবং এটা এসআই কোডা একটা সিস্টেম আছে, আপনারা জানেন অনেকেই, সেই এসআই কোডা সিস্টেমে এটার ইনপুট দিতে হয়। তো ইনপুট দেওয়ার কাজটা মূলত করে কাস্টমসের অফিসাররা অন দ্য বেসিস অফ আপনার যে ডিক্লারেশন, সেই ডিক্লারেশনে। আরেকটা সংজ্ঞা বলছে কি দেখেন, বিল অফ এন্ট্রি ইজ এ ডকুমেন্ট ফাইলড বাই ইম্পোর্টার্স অর কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আপন দ্য অ্যারাইভাল অফ ইম্পোর্টেড গুডস। এখানে আবার কাস্টম ক্লিয়ারিং এজেন্ট নামে নতুন একটা শব্দ চলে আসছে। সেটা হচ্ছে আপনি যখন একজন ইম্পোর্টার, আপনার কিন্তু আসলে এই যে এসআই কোডা সিস্টেম বলেন বা কাস্টমসের সব জায়গায় কিন্তু আপনার সেই অথরিটি নেই যে প্রবেশ করার বা ডিক্লারেশন সরাসরি আপনি কাস্টমসকে দেওয়ার। এখানে একটা ভায়া একটা আমরা যাদেরকে বলা হয় ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট বলি, সিএনএফ এজেন্ট বলি, এই সিএনএফ এজেন্টের মাধ্যমে কিন্তু ইম্পোর্টার সেই তার তথ্যগুলো ডিক্লেয়ার করে। তো বিল অফ এন্ট্রির মাধ্যমে আমাদের ইম্পোর্টার থ্রু দ্য ক্লিয়ারিং এজেন্ট বা সিএনএফ এজেন্ট যাকে বলছি, তাদের মাধ্যমে সে তার যে পণ্যটা সে নিয়ে আসছে সেই পণ্য সম্পর্কে বিশদ তথ্যগুলো সে এখানে ডিক্লেয়ার করে। আরেকটা সংজ্ঞা কি বলা হচ্ছে, এ বিল অফ এন্ট্রি ইজ এ লিগ্যাল ডকুমেন্ট filed by importer or custom agent when the goods arrive in a country. It is a crucial part of the custom clearance procedure and logistic process and
সার্ভস এজ এ ডিক্লারেশন অফ ইম্পোর্টেড গুড। অর্থাৎ সেম জিনিস আমি যেটা বলছি ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন সংজ্ঞায়, কোথাও একটু ছোট কোথাও একটু বড় আকারে আসছে। আপনারা ভিডিওটা পজ দিয়ে সংজ্ঞাগুলো দেখে নেবেন এবং পড়ে নেবেন। The bill of entry document stated the type, quantity and value of goods entering a country. একটা দেশে যে পণ্যটা আসছে সেটা টাইপ, কোয়ান্টিটি কি, ভ্যালু কি, সব বিস্তারিত এই সম্পর্কে এখানে বিল অফ এন্ট্রিতে দেওয়া হয় এবং কি কি তথ্যগুলো আপনি ডিক্লেয়ার করে ইম্পোর্টার সেটা আমি সামনের দিকে দেখাচ্ছি। The importer or the authorized agent generally submit the bill of entry document to the customs department for the purpose of the assessing and the clearing goods. অর্থাৎ আপনি এই তথ্যগুলো যখন সাবমিট করবেন, কাস্টমস আপনার দেওয়া তথ্যগুলোর সাথে বাস্তবে যে পণ্যটা আসছে সেটার বৈশিষ্ট্যগুলো বা তথ্যগুলো তাদের কাছে যে তথ্যগুলো থাকে তার সাথে মিলিয়ে দেন আপনাকে পণ্যটা ছাড়ায় অর্থাৎ ক্লিয়ার করার আপনাকে সুযোগ তৈরি করে দেয়। আফটার সাবমিশন অফ দ্য ডকুমেন্ট দ্য ইম্পোর্টার ক্যান অলসো ক্লেম অ্যান ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিট অর ইম্পোর্টেড প্রোডাক্ট। আচ্ছা, এখন এই যে বিল অফ এন্ট্রি, এখানে একটা ছোট্ট স্যাম্পল আছে এই ধরনের আপনারা দেখতে পান। বিল অফ এন্ট্রি যখন আপনি ডিক্লেয়ার করেন, অর্থাৎ একজন ইম্পোর্টার ডিক্লেয়ার করে, এই ডিক্লারেশনের মধ্যে সে কি কি তথ্যগুলো দেয় এখানে বিস্তারিত আমি লিখে আনার চেষ্টা করেছি। কিছু তথ্য হয়তো এদিক ওদিক হতে পারে, যে ইম্পোর্টার যে ইম্পোর্ট করতেছে তার নাম, অ্যাড্রেস, তারপর যে এজেন্ট সে যার মাধ্যমে সে এই ডিক্লারেশন দিচ্ছে এ তার টিন নাম্বার, তারপর হচ্ছে ভেসেল নাম্বার। এখানে যে এক্সপোর্টার অর্থাৎ যে পণ্যটা পাঠাচ্ছে এখানে কনসাইনি, ঠিক এই জায়গাটার মধ্যে থাকে যে কনসাইনি, অর্থাৎ যে এক্সপোর্টার বা শিপার যে পণ্যটা বিদেশ থেকে পাঠাচ্ছে তার তার এই অ্যাড্রেস ডিটেলসও এই জায়গাটায় থাকে। তারপর আপনি যে শিপিং হচ্ছে বা ট্রান্সপোর্টেশন অর্থাৎ জাহাজে করে বা বিমানে করে পণ্যটা বা ট্রাকে করে আসছে সেই সম্পর্কে বিশদ ধারণা বা তথ্যগুলো দিতে হয়। সেখানে নেম অফ ভেসেল বা এয়ারলাইন থাকে, বিল অফ লেডিং বা এয়ারওয়ে বিল, পোর্ট অফ শিপমেন্ট, পোর্ট অফ ডেস্টিনেশন, কোত্থেকে পণ্যটা উঠছে, কোথায় এসে নামছে, কত তারিখ উঠছে, এবার মোড অফ ট্রান্সপোর্ট সিতে আসছে না এয়ারে আসছে, বিস্তারিত এই তথ্যগুলো থাকে। আপনারা যদি বিল অফ এন্ট্রি পরীক্ষা আসে তাহলে আপনি এভাবে আলাদা আলাদা না দিয়ে আপনি দুই একবার রিডিং এটার ভিডিওটা দেখে নেবেন, যে কয়েকটা ডাটা আপনার মনে থাকে এখানে লিখে দিতে পারেন যে এই সমস্ত ডাটাগুলো আমরা বিল অফ এন্ট্রিতে ইনপুট দিয়ে থাকি। দেন হচ্ছে ইনভয়েসের ডিটেলস থাকে এখানে, যে কমার্শিয়াল ইনভয়েস যেটা থাকে সেটা নাম্বার, এরপর এফওবি ভ্যালু, এবার আদার যদি কোনো চার্জ থাকে, ফ্রেশ চার্জ বা অন্য কোনো ইন্স্যুরেন্স বা অন্য কোনো চার্জ যদি থাকে, তারপর কোন কারেন্সিতে আপনি পণ্যটা নিয়ে আসতেছেন সেই কারেন্সির এক্সচেঞ্জ রেট কত, কান্ট্রি অফ অরিজিন অর্থাৎ পণ্যটার কান্ট্রি অফ অরিজিন কি, এইটা বিশদ ধারণা এখানে উল্লেখ করতে হয়। তারপর গুডসের ডেসক্রিপশন উল্লেখ করতে হয়, যে ডিটেলস এইচএস কোডটা কি থাকে সেটা দিতে হয়, কোয়ান্টিটি দিতে হয়, ইউনিট প্রাইস দিতে হয়, এটার ওয়েট কত, আপনি যে পণ্যটা নিয়ে আসতেছেন এটা কি প্যাকেজে নিয়ে আসতেছেন তাহলে কত প্যাকেজ, বিস্তারিত এখানে দিতে হয়। তারপর কাস্টমস এটাকে ভ্যালুয়েশন করে, আপনি যে ডিক্লেয়ার্ড ভ্যালু দিলেন সেটার সাথে ইন্স্যুরেন্সের বা ফ্রেট চার্জ কি আছে, তারপর কাস্টমস এটাকে অ্যাসেস করে, তারপর এই পণ্যটার এগেইনস্টে কি কি ডিউটি, ভ্যাট, এআইটি বা বিভিন্ন রকম আপনার অ্যাপ্লিকেবল ডিউটি বা চার্জ থাকে সেগুলো কাস্টম ডিক্লেয়ার করে। দেন আপনার এলসি সম্পর্কিত তথ্য থাকতে হয়, ডিক্লারেশন এবং সিগনেচার থাকতে হয়। এই হচ্ছে একটা বিল অফ এন্ট্রিতে যেসব ডাটাগুলো আপনাকে ইনপুট দিতে হয় সেটা। আচ্ছা, বিল অফ এন্ট্রিটা কেন খুব দরকার? আচ্ছা, এই ভিডিওটা আপনি যখন দেখছেন বা আপনি পরীক্ষা আনসার দিবেন, প্রশ্ন যদি 5-6 নাম্বারের হয় তাহলে একটু বড় করে লিখবেন, 3-4 পৃষ্ঠা লিখতে হবে। আর যদি 2-3 নাম্বারের হয় একটু ছোট করে লিখবেন। আপনি আপনার সজ্ঞানে এটাকে ছোট বড় করে নিতে পারবেন। বিল অফ এন্ট্রিটা কেন দরকার? এই বিল অফ এন্ট্রি যখন আপনি পেয়ে যাবেন, অর্থাৎ এসআই কোডাতে ইনপুট দেওয়ার পর আপনার কাস্টমস আপনাকে বিল অফ এন্ট্রিটা দেবে, অর্থাৎ বিল অফ এন্ট্রি আপনি যখন আপনার হাতে পাবেন তার মানে কিছু জিনিস আপনি নিশ্চয়তা লাভ করবেন। সেটা কি কি? ওয়ান অফ দ্য প্রাইমারি বেনিফিটস অফ দ্য বিল অফ এন্ট্রি ডকুমেন্টস ইজ দ্যাট এনশিওর দ্যাট দ্য নো ইলিগাল অর ব্যান্ড কমোডিটি হ্যাভ বিন ইম্পোর্ট। অর্থাৎ আপনি যখন বিল অফ এন্ট্রি হাতে পাবেন তার মানে আপনি নিশ্চিত হবেন যে আপনি যে পণ্যটা নিয়ে আসছেন এখানে কোনো ইলিগাল কোনো পণ্য নাই বা ব্যান্ডেড কোনো পণ্য নাই, অর্থাৎ আপনার পণ্যটা ঠিক যেভাবে আপনি চেয়েছেন সেভাবে আসছে, এখানে কোনো অনৈতিক কিছু ঘটার এখানে হয়নি। তারপর another crucial benefit of the bill of entry is that the cross checking হয়, আপনার যে ডকুমেন্ট আপনি সাবমিট করছেন সেটা আপনার ক্রস চেক হয়। এটা আসলে কাস্টমস এখানে ক্রস চেক করে আপনার দেওয়া তথ্যের সাথে তাদের তথ্য ক্রস চেক করে, যার কারণে অ্যাভয়েডিং এনি ডিসক্রিমিনেন্সি যদি থাকে সেটা অ্যাভয়েড করার আপনি নিশ্চয়তা পান যে এখানে কোনো ডিসক্রিমিনেন্সি নাই। তারপর বিল অফ এন্ট্রি ডকুমেন্ট অলসো কিপ মেক দ্য ট্যাক্সেশন পারপাস ক্লিয়ার, ট্রান্সপোর্ট অ্যাভয়েডিং ইলিগাল প্র্যাকটিস বাই দ্য কাস্টম অফিস। অর্থাৎ আপনি বিল অফ এন্ট্রি হাতে পাওয়া মানে আপনার ট্যাক্সেশন যে প্রসেস সেটা কমপ্লিট হয়ে গেছে, এখানে ইলিগাল কোনো প্র্যাকটিস মানে উতরায় এসে আপনি আপনার ডকুমেন্ট হাতে পেয়ে গেছেন। Bill of entry document allow importers to provide the consignment details to the custom authority. It is very
গুড ওয়ে ফর কাস্টম অফিস টু মেনটেন রেকর্ড। আচ্ছা, ইম্পোর্টেড যে ডকুমেন্ট মানে আপনার পণ্যটা আসছে ডকুমেন্ট চেক করার পর সেটাও কাস্টমসের একটা রেকর্ড পারপাসে এই বিল অফ এন্ট্রি যখন হাতে পাবেন তাহলে বুঝে নিতে হবে যে এটার আপনার পণ্যের রেকর্ড অলরেডি এখানে কাস্টমসে হয়ে গেছে। আচ্ছা, এবার দেখেন বিল অফ এন্ট্রি নিয়ে আরো দুই একটা ছোটখাটো তথ্য। ইন বাংলাদেশ ওভারডিউ বিল অফ এন্ট্রি অর ইম্পোর্ট কাস্টমস ডিক্লারেশন ক্যান রেজাল্ট ইন পেনাল্টিস ইনক্লুডিং পটেনশিয়াল রিভোকেশন অফ অ্যান অথরাইজড ডিলার লাইসেন্স বাই দ্য ব্যাংক। আচ্ছা, এটার দরকার নাই। তারপরেও যদি মনে করেন সেটা হচ্ছে যদি বিল অফ এন্ট্রি ওভারডিউ থাকে তাহলে আপনি যে ইম্পোর্টার তার কিন্তু বিভিন্ন রকম পেনাল্টি হতে পারে। এটা বিশদ আলোচনা এখানে দরকার নাই। ইম্পোর্টার্স আর রিকোয়ার্ড টু সাবমিট দ্য রিলেভেন্ট অথেন্টিকেটেড কপি অফ দ্য কাস্টমস বিল অফ এন্ট্রি উইদিন দ্য 4 months অফ দ্য রেমিটেন্স। অর্থাৎ আপনি যখন কোনো একটা পণ্য আমদানি করলেন এবং আপনি যদি পেমেন্ট করে দেন, পেমেন্ট করার 120 দিন অর্থাৎ এখানে 4 মাস বলা হচ্ছে, 4 মাস বা 120 দিনের মধ্যে আপনাকে কিন্তু বিল অফ এন্ট্রিটা অবশ্যই ব্যাংকে জমা দিতে হবে, অন্যথায় এটা ওভারডিউ হিসেবে কাউন্ট করা হবে। ব্যাংকে জমা দিলে ব্যাংক কি করবে, এটা ম্যাচিং করবে, ম্যাচিং করে এসআই কোডাতে এটা রিপোর্ট করলেই এটা আসলে ওভারডিউটা ওভারকাম করবে। যতদিন না ব্যাংক এই কাজ করবে ততদিন সেটা ওভারডিউ দেখাবে। এক্সটেনশন ফর সাবমিশন মে গ্র্যান্টেড বাই এডিস মাস্ট বি রিপোর্ট। আচ্ছা, যদি কোনো কারণে এক্সটেনশন করতে হয়, যে কোনো কারণে আপনি বিল অফ এন্ট্রি হাতে পাননি কোনো একটা ঝামেলার কারণে, সেক্ষেত্রে আপনি কিন্তু মানে অথরাইজড ডিলার যে ব্রাঞ্চগুলো আছে তারা এটা এক্সটেন্ড করতে পারে বাংলাদেশ ব্যাংকের কাছে রিপোর্ট করে বা অনুমতিক্রমে। আচ্ছা, এই বিল অফ এন্ট্রি নিয়ে আমাদের যে গাইডলাইনে কিন্তু বিস্তারিত বিভিন্ন টপিকস আলোচনা করা আছে। আমি এখানে নিয়ে আসছি, খুব সংক্ষেপে আমি বলবো, আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। সেটা হচ্ছে একটা বিল অফ এন্ট্রি এখানে বিস্তারিত আছে, আপনি যদি একটু পড়তে চান পজ দিয়ে দেখে নেবেন। আমাদের গাইডলাইনে বলা আছে ডিলিং উইথ নন কাস্টমার, অর্থাৎ বিল অফ এন্ট্রি আপনি হাতে পাওয়া মানে হচ্ছে এই কাস্টমার তার অনলাইন রিপোর্টিং মনিটরিং সিস্টেমের মাধ্যমে আপনি তার সম্পর্কে তথ্য জানতে পারবেন, এবং আপনি যখনই বিল অফ এন্ট্রি হাতে পাবেন বা আপনি যদি অনলাইন মনিটরিং সিস্টেমে তার কোনো বিল অফ এন্ট্রি ওভারডিউ নাই দেখেন, অর্থাৎ তার সম্পর্কে, অর্থাৎ এই ইম্পোর্টার সম্পর্কে বা গ্রাহক সম্পর্কে আপনি একটা ধারণা পেতে পারেন এই বিল অফ এন্ট্রির কারণে। দেন আপনি যদি কোনো পণ্য যেটার আইগেস্টে কোনো একটা পেনাল্টি হয়ে গেছে কোনো কারণে, সামহাও কোনো লিগ্যাল ইস্যুতে, আপনি যদি তার সেই ইম্পোর্টেড পণ্যের এগেস্টে যেটার এগেস্টে পেনাল্টি হয়ে গেছে সেটার যদি আপনি রেমিটেন্স করতে চান, অর্থাৎ এটার পেমেন্ট দিতে চান, তাহলে কিন্তু বিল অফ এন্ট্রিটা আপনাকে অবশ্যই জমা দিতে হবে, অর্থাৎ আপনার বিল অফ এন্ট্রিটা প্রয়োজন হবে। দেন আপনার যদি কোনো ডিসক্রিমেন্সি থাকে কোনো ডকুমেন্টে, ডকুমেন্টের এগেস্টে যদি আপনি কোনো পেমেন্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার বিল অফ এন্ট্রিটা অবশ্যই প্রয়োজন। আপনি যদি প্রশ্নটার উত্তর একটু বড় করতে চান তাহলে আপনি বিল অফ এন্ট্রিটা কেন দরকার বলে এই মেইন পয়েন্টগুলো আপনি লিখে দিতে পারেন, অথবা আপনার যদি সময় থাকে এখান থেকে দুই একটা লাইন আপনি লিখে দিতে পারেন। দেন আপনি ব্যাক টু বেগেলসির পেমেন্ট সেটেল করার জন্য আপনার বিল অফ এন্ট্রি লাগবে। তারপর হচ্ছে কোনো চার্টার্ড শিপ ইম্পোর্ট, চার্টার্ড শিপ দিয়ে ভাড়া করা জাহাজ দিয়ে আপনি চার্টার পার্টি যে বিল অফ লেডিং জানেন, অনেকে হয়তো জানেন, এটা আমি অন্য একটা ভিডিওতে হয়তো আলোচনা করব। তো এদের যদি পেমেন্ট করতে চান ফ্রেট চার্জ, হ্যাঁ, দেশের বাইরে শিপ ওনারকে যদি আপনি পেমেন্ট করতেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিল অফ এন্ট্রি অবশ্যই লাগবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, ইন কেস অফ ফেলিয়ার অফ সাবমিশন অফ বিল অফ এন্ট্রি ডিউ টু দ্য লস অর ড্যামেজ অফ দ্য গুডস বাই দ্য অ্যাক্সিডেন্ট। আচ্ছা, সেটা হচ্ছে কোনো কারণে যদি আপনার কোনো পণ্য হারিয়ে যায় বা ড্যামেজ হয়, প্রাকৃতিক কারণ বা যে কোনো কারণে হোক, সেক্ষেত্রে কাস্টমস অথরিটি যদি কোনো কারণে আবার অকশন করে আপনার পণ্যটা, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কাছে অথরাইজড ডিলার ব্যাংক, অর্থাৎ আপনি যে ব্যাংকের মধ্যে পণ্যটা নিয়ে আসার কথা বা নিয়ে এসেছেন, সে কিন্তু এই যে বিল অফ এন্ট্রি ওভারডিউ না হওয়ার জন্য বিল অফ এন্ট্রি জমা দেওয়ার যে বাধ্যবাধকতা সেটার ওয়েবার সে চাইতে পারে। অর্থাৎ এই যে নন সাবমিশন, যে সে ওই এই বিল অফ এন্ট্রিটা না দিলে যে আপনার বিল অফ এন্ট্রি ওভারডিউ হয়ে যায়, এই জন্য তাকে যে পেনাল্টি দিতে হয়, অর্থাৎ পরবর্তী এলসি করতে পারে না বা অন্যান্য পেনাল্টি তার উপর আরোপ হয়, সেটা থেকে মাফ পাওয়ার জন্য এডি কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে সে অ্যাপ্লাই করতে পারে। কখন পারবে, যদি কোনো কারণে পণ্যটা লস্ট হয়, ড্যামেজ হয়, কোনো অ্যাক্সিডেন্ট হয়, কিংবা কাস্টমস যদি কোনো কারণে তার পণ্যটা অকশন হয়, সেক্ষেত্রে কিন্তু ইম্পোর্টারের হাতে বিল অফ এন্ট্রি আসার কোনো সম্ভাবনা থাকে না। দেন সে এডির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের কাছে নন সাবমিশন করার যে ইস্যু সেটা সে ওয়েবার নিতে পারে। এখন বিল অফ এন্ট্রিটা আপনি কত দিনের মধ্যে সাবমিট করবেন সেটা আমি লিখে একটু আগেও বলেছি। সেটা হচ্ছে যদি আপনি পেমেন্ট করে দেন, সাইট পেমেন্ট করে দেন, সেক্ষেত্রে আপনি পেমেন্ট করার অবশ্যই 4 মাস অর্থাৎ 120 দিনের মাধ্যমে বিল অফ এন্ট্রি জমা দিতে হবে। আর যদি আপনার সাপ্লায়ার ক্রেডিট কিংবা বায়ার্স ক্রেডিটের এগেইনস্টে এলসি হয়, সেক্ষেত্রে আপনি যে অ্যাকসেপ্টেন্স দিবেন সেই অ্যাকসেপ্টেন্সের
120 দিনের মধ্যে অর্থাৎ 4 মাসের মধ্যে বিলো অফ এন্ট্রিটা অবশ্যই ব্যাংকে জমা দিতে হবে। তো আসলে এই হলো বিলো অফ এন্ট্রি নিয়ে মোটামুটি আলোচনা। আমি একটু দ্রুতই আলোচনা করেছি কারণ বেশি বড় ভিডিও করলে আপনাদেরই সমস্যা। তা আপনারা একটু ভিডিওটি পজ দিয়ে শুনবেন। আশা করি বিলো অফ এন্ট্রি নিয়ে যদি কোনো প্রশ্ন আসে আপনারা অবশ্যই সেটার আনসার করতে পারবেন। সবার প্রতি অনেক শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।